যেটা সেটা আমরা শুরু করতে যাচ্ছি। সেখানে হচ্ছে যে আমাদের চ্যাপ্টার আছে টেম্পারেচার, হিট ক্যাপাসিটি অ্যান্ড লেটেন্ট হিট, ভ্যাপোরাইজার, হিউমিডিফিকেশান, ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটি যেটা। তো এখানে দেখেন 6, 7, 8 এই তিনটা চ্যাপ্টার আসলে আমরা একটু স্কিপ করে গেছি। ইউজুয়ালি আমাদের স্যাররা হচ্ছে যে আমাদের পরীক্ষায় এই চ্যাপ্টারগুলো থেকে ওইভাবে কোশ্চেন দেন না। তো আপনারা চাইলে কেউ পার্সোনাল ইন্টারেস্টে এগুলো পড়ে নিতে পারেন। আচ্ছা, আমরা যদি টেম্পারেচার চ্যাপ্টারে চলে যাই। টেম্পারেচার জিনিসটা কি? যেটা হচ্ছে যে আমরা টেম্পারেচার এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা মেজার করি আর কি। তো ফার্স্টেই এখানে বলা আছে যে heat is the form of energy. Heat is the form of energy that can be transferred from a hotter substance to a colder substance. মানে কোনো একটা গরম জিনিস, গরম বস্তু থেকে একটা হচ্ছে যে ঠান্ডা বস্তু, ঠান্ডাতে যেটা যাবে আর কি। দ্য এনার্জি বিং ইন দ্য ফর্ম অফ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুলস অফ দ্য সাবস্টেন্স। মানে হচ্ছে যে এটাতে হচ্ছে যে কাইনেটিক এনার্জি হিসেবে সে যাবে। আচ্ছা, টেম্পারেচার ইজ দ্য থার্মাল স্টেট অফ সাবস্টেন্স হুইচ ডিটারমাইন দ্য whether it will give heat or of to another substance or receive heat from it. তার মানে হচ্ছে যে আমরা হিট বুঝলাম যে এটা হচ্ছে যে এনার্জি, যেখানে হচ্ছে হটার সাবস্টেন্স টু কোল্ডার সাবস্টেন্স যাবে। আর হচ্ছে টেম্পারেচার হচ্ছে যে থার্মাল স্টেট, যেটা হচ্ছে যে ডিটারমাইন করবে যে এটা কি যেটা হচ্ছে যে হিট নিবে অর দিবে, জাস্ট এটাই। তো আমরা ইউজুয়ালি হচ্ছে যে টেম্পারেচারটা হচ্ছে যে মেজার করি আর কি। আমাদের এখান থেকে জানতে হবে যে টেম্পারেচার স্কেলস যেগুলা, টেম্পারেচার স্কেল এসআই ইউনিটটা হচ্ছে যে কেলভিন। টেম্পারেচারের এসআই ইউনিট হচ্ছে যে কেলভিন। তারপরে হচ্ছে যে আরও কিছু আছে, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, এগুলো হচ্ছে যে আমরা জানি আর কি। তারপর হচ্ছে অন দ্য সেলসিয়াস স্কেল দ্য ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার অকার্স অ্যাট এ টেম্পারেচার অফ 0.01 ডিগ্রি সেলসিয়াস। এখানে আপনার পরীক্ষা আসবে যে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার মানে ওইটা কত আর কি। ওয়াটারের ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বলতে বোঝাচ্ছে যে যেই টেম্পারেচারে ধরেন ওয়াটার হচ্ছে যে, কারণ আপনি ধরেন সলিড থেকে লিকুইড থেকে গ্যাস, এই কনভার্সনটা হচ্ছে যে একটা থেকে আরেকটা থেকে একটা, বাট হচ্ছে যে দেখেন 0.01 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারে হচ্ছে যে আপনার সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস তিনটা একই বিন্দুতে থাকে আর কি। সেটাই হচ্ছে যে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। এখান থেকে জাস্ট এটা একটু জেনে রাখেন। আচ্ছা, আমরা টেম্পারেচারগুলো কীভাবে মেজার করি? একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেজারমেন্ট, নন ইলেকট্রিক্যাল মেজারমেন্ট। তারপর হচ্ছে যে নন ইলেকট্রিক্যাল মেজারমেন্ট হচ্ছে যে আপনারা নর্মালি সবাই আমাদের বাসা বাড়িতে দেখবেন যে আমরা মার্কারি থার্মোমিটার, যেটা আমরা ধরেন চিকন একটা যে স্ট্রিপ, যেটা মার্কারি থার্মোমিটার ইউজ করি। এটা হচ্ছে যে এই যে এখানে ছবি যেটা আছে, এটাই হচ্ছে যে মার্কারি থার্মোমিটার। দেন হচ্ছে যে বায়োমেট্রিক স্ট্রিপ থার্মোমিটার আর বার্ডন গজ থার্মোমিটার, এই তিনটা। ইলেকট্রিক ওয়েতে হচ্ছে যে আমরা যাই একটা হচ্ছে থার্মিস্টর, থার্মোকাপল, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স থার্মোমিটার, এর মাধ্যমে আমরা মেজার করি। তো মার্কারি থার্মোমিটারটা দিয়ে হচ্ছে যে আপনারা দেখবেন যে ওটাতে একটা গ্লাসের মধ্যে হচ্ছে যে মার্কারির ভিতরে থাকে ওই মিনিস, তারপর হচ্ছে সেটা আমরা এক্সিলা বা রেক্টামে দিয়ে হচ্ছে যে আমরা এই টেম্পারেচারটা মেজার করি। এখানে আমাদের একটু জানতে হবে যে মার্কারি থার্মোমিটারের সুবিধা এবং অ্যালকোহল থার্মোমিটারের সুবিধাটা। এখানে দেখেন মার্কারি থার্মোমিটার হ্যাজ 2 ডিসঅ্যাডভান্টেজেস। ওনারা আগে ডিসঅ্যাডভান্টেজটা বলে দিছে। ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস for first 2 to 3 minutes are necessary for complete thermal equilibrium between the mercury and its surrounding. Secondly, it may be difficult to introduce the thermometer into some orifice because of its rigidity. মানে এটা হচ্ছে যে রিজিডিটির কারণে হচ্ছে যে আপনি বিভিন্ন অরিফিসে দেওয়া হচ্ছে যে রিস্ক, এবং হচ্ছে যেটা যেহেতু কাচের জিনিস, রিস্ক অফ ইটস ব্রেকিং উইথ কনসিকুয়েন্ট ইনজুরি টু দ্য পেশেন্ট। এখানে দুইটা পয়েন্ট বলে দিয়েছেন। তারপর হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার ইজ সামটাইমস ইউজড ইনস্টেড অফ মার্কারি ইন থার্মোমিটার্স। ইট ইজ চিপার অ্যান্ড মোর সুইটেবল ফর ইউজ অ্যাট ভেরি লো টেম্পারেচার। তার মানে হচ্ছে দেখেন অ্যালকালি থার্মোমিটারটা আমরা মানে মার্কারি থার্মোমিটারের বদলে ইউজ করতে পারি। এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা হচ্ছে চিপ, অ্যান্ড ইট ইজ মোস্ট সুইটেবল ফর ইউজ ইন ভেরি লো টেম্পারেচার। মানে লো টেম্পারেচার মেজার করার জন্য আমরা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার ইউজ করতে পারি। বিকজ মার্কারি solidifies at -39 ডিগ্রি সেলসিয়াস, -39 ডিগ্রি সেলসিয়াসে মার্কারিটা সলিড হয়ে যাবে আর কি। অন দ্য আদার হ্যান্ড দিস থার্মোমিটার্স আর আনসুইটেবল ফর হাই টেম্পারেচার। তার মানে হচ্ছে যে হাই টেম্পারেচার মানে দেখেন 78.5 ডিগ্রি সেলসিয়াসে অ্যালকোহল আবার বয়েলস হয়ে যাবে আর কি। সো এটা আবার এটা ডিসঅ্যাডভান্টেজ।
তো ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল টেকনিক আমরা কিন্তু নন ইলেকট্রিক্যাল টেকনিক আমরা তিনটা বলে দিলাম। একটা হচ্ছে যে মার্কারি থার্মোমিটার, বায়োমেট্রিক স্ট্রিপ থার্মোমিটার, আর একটা হচ্ছে যে বার্ডন গজ থার্মোমিটার। আর ইলেকট্রিক্যাল হচ্ছে থার্মিস্টর, থার্মোকাপল অ্যান্ড রেজিস্ট্যান্স থার্মোমিটার। যেটা আপনারা এইগুলার থার্মিস্টর, থার্মোকাপলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ চাইলে এখান থেকে আপনারা একটু পড়ে নিতে পারেন আর কি। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা যদি একটু পরে যাই, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশানস অফ এই অ্যাপ্লিকেশানস যে বলতে যেটা এখানে যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আসলে আপনি কোথায় কোথায় থেকে হচ্ছে যে আপনি টেম্পারেচার মেজার করবেন সেটাই বলছে আর কি। আপনারা চাইলে এখান থেকে একটু ভিতরে পড়ে নিতে পারেন। তবে ইন জেনারেল আপনি নর্মালি জিনিস চিন্তা করেন, ইলেকট্রিক্যাল থার্মোমিটারগুলো আমরা কোথায় ইউজ করি। তারপর হচ্ছে ন্যাজোফেরিংস, তারপর হচ্ছে যে এআরএ, তারপর টিম্পানিক মেমব্রেন, তারপরে হচ্ছে যে আপনি ধরেন ব্লাডার, তারপর হচ্ছে যে রেকটাম, এইসব আরও পয়েন্টে এখানে ভিতরে আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে, কোর টেম্পারেচার আর শেল টেম্পারেচার জিনিসটা কী। শেল টেম্পারেচার, কোর টেম্পারেচার। শেল টেম্পারেচার যে বডির বাহিরে থাকে, সেটাতে হচ্ছে যে আমাদের বডির সারফেসে থাকে। এখানে হচ্ছে যে এটা টেম্পারেচারটা ভ্যারি করে, মানে 32 টু 35 ডিগ্রি সেলসিয়াস থাকে আর কি। কারণ আপনি ধরেন খুব গরমের মধ্যে, গরম আবহাওয়াতে এক জায়গায় আছেন, আবার খুব ঠান্ডা আবহাওয়াতে, সো এটা কিন্তু আপনার ভ্যারি করবে। তারপরে হচ্ছে যে মানে এটা আপনি লিখতে পারেন যে টেম্পারেচার ভ্যারিয়েবল। হিট লস। আচ্ছা, আর কোর টেম্পারেচার হচ্ছে ইনসাইড দ্য বডি। এখানে টেম্পারেচারটা হচ্ছে 37.7 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস। আপনার বডির ভিতরে টেম্পারেচার কখনো 37.5-এর কমবে না, মানে 0.5 ডিগ্রি সেলসিয়াস এদিক সেদিক হতে পারে। তার মানে এখানে টেম্পারেচার আমরা বলতে পারি এটা হচ্ছে ফিক্সড, রিলেটেড উইথ হিট প্রোডাকশন। আচ্ছা, হিট প্রোডাকশন যে এখানে একটা কথা চলে আসছে যেহেতু, তাহলে আমি বলে ফেলি হিট প্রোডাকশন আমরা কিভাবে হয় আর কি আমাদের বডিতে। যেমন হিট প্রোডাকশন, যেমন কয়েকটা পয়েন্ট আছে, যেমন হচ্ছে যে এই চ্যাপ্টারে কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে হিট প্রোডাকশন এবং হিট লস। মেনলি হচ্ছে পরীক্ষায় ঘুরে ফিরে ধরেন প্রতিবারই দুই একবার দেখা যায় যে মাঝখান দিয়ে একবার হয়তো বা মিস দেয়, বাট পরের বার দেখা যায় চলে আসে যে নিচের যে পয়েন্টটা হিট লস, এটা এই হিট লসের প্রসেসগুলো। বাট হিট প্রোডাকশন আসতে পারে যেমন হচ্ছে আপনার এক্সটার্নাল এনভায়রনমেন্ট। ভিগোরিয়াস মাসকুলার অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে রেজ বডি টেম্পারেচার। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ব্রাউন ফ্যাট। ব্রাউন ফ্যাটের অ্যাডভান্টেজে কিন্তু আমরা পড়ছিলাম না যে হচ্ছে থার্মো রেগুলেশনে হেল্প করে, সেটাই হচ্ছে যে থার্মোজেনেসিস করে এই হিট প্রোডাকশন। আচ্ছা, এরপর যদি আমরা হিট লসে চলে যাই, এটা তো হিট প্রোডাকশন। আসলে কয়েকটা প্রসেস আছে, একটা হচ্ছে রেডিয়েশন।
রেডিয়েশন, তারপরে কনভেকশন। এটা আসলে পরীক্ষায় আপনার এই চারটা, নট অনলি 4টা পয়েন্ট আসে, দেখবেন যে আমাদের বইয়ে দেখেন এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। রেসপিরেশন, রেডিয়েশনে হচ্ছে 40%, কনভেকশনে 30%, ইভাপোরেশন 20%, আর রেসপিরেশনে 10%। রেসপিরেশন আবার দুইটা দিছে ওনারা, ইভাপোরেশন 8% আর 2% অফ দ্য ইভাপোরেশন অফ ওয়াটার, ওয়াটার 2% হিটিং অফ এয়ার। এটা আপনি ওইভাবে জানার দরকার নেই, কিন্তু পরীক্ষায় আপনার যেটা আসবে যে হিট লসের প্রসেস আসতে পারে, যে ধরেন বলবে যে হুইচ ইজ নট, মানে এখানে কোন স্টেমটা হচ্ছে যে আপনার ঠিক না, তখন কী করবে, এখানে এই আপনার এই পার্সেন্টেজগুলো হচ্ছে ওনারা চেঞ্জ করে দেয় আর কি, এই পার্সেন্টেজটা এখান থেকে চেঞ্জ করে দেয়, বা হচ্ছে যে এটা এখানে হিট লসের প্রসেস কোনটা না বা কোনটা এরকম আপনার পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসেই। এটা হচ্ছে যে খুব পেইড কোশ্চেন আর কি। এরপরে যদি আমরা চলে যাই হচ্ছে যে এখান থেকে কিন্তু আর টেম্পারেচার চ্যাপ্টারে এই যে আপনি হাইপোথার্মিয়া যেটা আছে, কত ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে সেটাকে আপনি হাইপোথার্মিয়া বলবেন। এটা হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে হচ্ছে যে তাকে হচ্ছে হাইপোথার্মিয়া বলবেন। তারপর হচ্ছে পাইরেক্সিয়া কততে, হাইপার পাইরেক্সিয়া কততে, এটা একটু জেনে নেবেন আর কি। আচ্ছা, এরপর আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ, টেম্পারেচার। তারপর হচ্ছে যে আমরা হিট ক্যাপাসিটি অ্যান্ড হচ্ছে যে হিট ক্যাপাসিটি অ্যান্ড লেটেন্ট হিটে যদি চলে যাই, হিট ক্যাপাসিটি যেটা হচ্ছে যে দেখেন হিট ক্যাপাসিটি চ্যাপ্টারে এখানে ডেফিনিশনটা যেটা বলছে, অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ গিভেন অবজেক্ট 1 কেলভিন। এত কমপ্লিকেটেড করার দরকার নেই, আপনি হচ্ছে যে কোনো একটা সাবস্টেন্সের টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ করতে যে পরিমাণে হিট লাগে, সেটাই হচ্ছে যে আপনার হচ্ছে যে হিট ক্যাপাসিটি। কোনো একটা সাবস্টেন্সের টেম্পারেচার যদি 1 কেলভিন বাড়াবেন, আপনি বাড়াতে যেই হিট লাগবে সেটাই হচ্ছে যে হিট ক্যাপাসিটি। এখন স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলতে কী বোঝায়? স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে যে কোনো একটা সাবস্টেন্স 1 কেজি ওয়েটের কোনো সাবস্টেন্সের যদি টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে যেই পরিমাণে হিট লাগে সেটাই হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আমাদের হচ্ছে আসলে লাগবে এটাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি। দেখেন এখানে কয়েকটা ভ্যালু আছে, যে টিস্যু স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে 3.5 কিলোজুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এটা একটা। তারপরে হচ্ছে যে এখানে কিছু ইকুয়েশন আছে, সেটা হচ্ছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন, যে হচ্ছে বেজাল মেটাবলিক বেজাল লেভেল হচ্ছে 80 ওয়াট। এটা একটু এমনি একটু রিডিং দিবেন, জাস্ট এত মানে কনসেপ্ট ক্লিয়ার জন্য, এত ইম্পর্টেন্ট না আর কি। আপনি আমাদের হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটির এখানে 4টা পয়েন্ট, একটা তো একটা টিস্যু পড়লাম, ওয়াটারের হচ্ছে দেখেন 4.18 কিলোজুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। তারপরে হচ্ছে এয়ার আছে, এয়ার দাঁড়ান, এখানে হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ব্লাড ইজ 3.6 কিলোজুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। আরেকটা আছে একটু নিচে এয়ার, এই যে দেখেন এয়ারের হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি 1.01 কিলোজুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এখানে আমার এই 4টা পয়েন্টই একটু আপনাকে মনে রাখতে হবে আর কি। আচ্ছা, আমরা পরের টপিকস যদি আমরা ল্যাটেন্ট হিটে চলে যাই। ল্যাটেন্ট হিট মানে কি, যে ধরেন এখানে হচ্ছে যে টেম্পারেচার ল্যাটেন্ট, আচ্ছা স্পেসিফিক ল্যাটেন্ট হিট। আচ্ছা, ধরেন আপনার এটা হচ্ছে দেখেন এখানে বলা আছে ওয়াটার, আর এটা হচ্ছে স্টিম, মানে হচ্ছে ধরলাম এটা হচ্ছে লিকুইড অবস্থায়, এটা গ্যাস অবস্থায়। আপনি হচ্ছে যে কোনো একটা সাবস্টেন্স হচ্ছে টেম্পারেচারটাকে ফিক্সড রেখে, মানে ফিক্সড রেখে হচ্ছে ওয়াটার থেকে গ্যাস হতে যেই পরিমাণে হিট লাগে সেটাই হচ্ছে লেটেন্ট হিট, মানে হচ্ছে সুপ্ত তাপ আর কি। এখন স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক লেটেন্ট হিট হচ্ছে 1 কেজি ওয়েটের কোনো একটা সাবস্টেন্সেস, দেখেন 1 কেজি ওয়াটারটাকে টেম্পারেচারটাকে ফিক্সড রেখে যেই
হিট মানে এখান থেকে আমরা ওয়াটার থেকে আমরা এটাকে হচ্ছে স্টিম করব, মানে গ্যাসিয়াস ফর্মে নিয়ে যাব, যেই হিটটা লাগে সেটাই হচ্ছে স্পেসিফিক লেটেন্ট হিট, জাস্ট এটাই। এটা একটু দেখে নিতে পারেন। অ্যাট বডি টেম্পারেচার ইট ইজ ফাউন্ড অ্যাবাউট 2.42 মেগাজুল আর রিকোয়ার্ড টু টার্ন 1 কেজি ওয়াটার ইন্টু 1 কেজি ভ্যাপার। মানে এই পয়েন্টটা কত মেগাজুল লাগে 1 কেজি ওয়াটার থেকে 1 কেজি ভ্যাপার হতে। অ্যাট রুম টেম্পারেচার দ্য হিট required is even greater at 20 degrees Celsius. 2.43 megajoules are needed. The lower the temperature, the more the latent heat is needed to vaporize substances. মোটামুটি এটাই। তারপর লেটেন্ট হিট ইন অ্যানেস্থেশিয়া হচ্ছে যে আপনি এখানে কয়েকটা এক্সাম্পল আছে, যেমন নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে আমাদের লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস হিসেবে যেগুলো আমরা ইউজ করি কিছু কিছু আছে। দেখেন এই যে another effect of latent heat of vaporization can be seen in nitrous oxide. জাস্ট আপনি এখানে আপনার এক্সাম্পল আসতে পারে। দেখেন all volatile anesthetic agents require latent heat for vaporization and this factor is important in the design for vaporizer. জাস্ট এক্সাম্পল, এত আসলে ইম্পর্টেন্ট না। তারপর আমরা যদি পরের দিকে চলে যাই, এখানে কিছু ভ্যালু আছে। দেখেন অক্সিজেন ইজ অ্যানাদার এক্সাম্পল অফ গ্যাস হুইচ মে বি স্টোরড ইন লিকুইড ফর্ম in a hospital, as this is more economical because the critical temperature of oxygen is minus 119 degrees Celsius. It cannot be exit as a liquid above this temperature. তারপর in practice the liquid oxygen in the storage vessel is at a temperature of around minus 160 degrees Celsius and must be, এটা হচ্ছে যে একটু কারেকশন দেখে নিন, minus 160 ডিগ্রি সেলসিয়াস আমাদের পার বুকে বলা আছে যে এটা হচ্ছে যে আবার হচ্ছে এটা হচ্ছে ক্রিটিক্যাল বয়লিং পয়েন্ট আর কি। আবার সেটা হচ্ছে যে আপনার আমাদের ফান্ডামেন্টালসে বলা আছে minus 180 ডিগ্রি সেলসিয়াস। তারপর সেম আর কি, আপনারা পরীক্ষায় যেটা আসে আপনি একটু দেখে নিন আর কি। Normally the pressure inside the vessel is set about 7 bar, this being the vapor pressure of the oxygen at minus 160 degree Celsius. আমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটাও কিন্তু মোটামুটি পড়া শেষ। আমরা যদি এখন চলে যাই আমাদের ভ্যাপোরাইজারের আসলে যদি কনসেপ্ট বলা হয় যে আসলে ভ্যাপোরাইজার জিনিসটা কি, আপনারা নিশ্চয়ই ওটিতে গিয়ে দেখেছেন যে একটা বিভিন্ন কালারের কালার কোডিং থাকে, হয়তোবা রেড কালারটাই কমন থাকে, যেটা হচ্ছে আমরা হ্যালোজেন ইউজ করি। তারপর হচ্ছে এখন আমাদের দেশে অন্যান্য যেমন আইসোফ্লুরেন, তারপর সেওফ্লুরেন, এগুলো খুব কমনলি ইউজ হয়। সেটা যেই মেশিনটা সেটাকেই হচ্ছে ভ্যাপোরাইজার। তো যেটা হচ্ছে আমরা ভ্যাপোরাইজার জিনিসটা কি, ভ্যাপোরাইজার জিনিসটা হলো যেটা দিয়ে হচ্ছে আপনি কনসেন্ট্রেশন ঠিক করে দিবেন। ধরেন আপনি অক্সিজেন এবং হচ্ছে নাইট্রাস বা হচ্ছে যে আরও ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টস যে কনসেন্ট্রেশন ঠিক করে দিবেন সেটা যে যাবে সেটাই হচ্ছে ভ্যাপোরাইজারের মেইন কাজ। এখানে কিন্তু আসলে ভ্যাপোরাইজারের কোনো কাজ কিন্তু ভ্যাপোরাইজ করা না, কিন্তু ভ্যাপার তৈরি করা না, ব্যাপারটা আসলে এরকম না। তো আমাদের ভ্যাপোরাইজার চ্যাপ্টার থেকে আসলে মেইনলি জানতে হবে যে প্লেনাম ভ্যাপোরাইজার এবং হচ্ছে ড্র ওভার ভ্যাপোরাইজার। যেটা প্লেনাম হচ্ছে যেটা হচ্ছে পজিটিভ প্রেশার দিয়ে প্লেনাম, আর এটা হচ্ছে ড্র ওভার হচ্ছে যেটা নেগেটিভ প্রেশার হচ্ছে যে নিজে টেনে হচ্ছে ভিতরের দিকে নিয়ে সেটা হচ্ছে ড্র ওভার ভ্যাপোরাইজার। এটাই হচ্ছে যে আচ্ছা পজিটিভ প্রেশারের জন্য যে ভ্যাপোরাইজার ইউজ হয় সেটা হচ্ছে যেহেতু বললাম প্লেনাম, মডার্ন অ্যানেস্থেটিক মেশিনে সব মেশিনেই দেখা যায় যে এই প্লেনাম ভ্যাপোরাইজার ইউজ করি আর কি। যেটা আচ্ছা আমাদের হচ্ছে যে প্লেনাম ভ্যাপোরাইজারের কয়েকটা এক্সাম্পল একটু মনে রাখতে হবে। যে দেখেন এখানে দেখেন বয়েলস বোতলের কিছু লিমিটেশনস আছে। এটা বয়েলস বোতলটা হচ্ছে যে আমাদের প্লেনাম ভ্যাপোরাইজারের একটা এক্সাম্পল। সেখানে হচ্ছে বয়েলস এর একটু লিমিটেশনটা আমরা একটু জেনে নিব যে এটা হচ্ছে থার্মোস্টেবল না। আমি যদি যাই বয়েলস বোতলে, এখানে হচ্ছে যে থার্মোস্টেবল না, আর এটা হচ্ছে ফ্লো ডিপেন্ডেন্স। তাহলে এটাই আসলে কমনলি দেখবেন মানুষ বাইরে আমাদের অনেকে ইউজ করে।
চ্যাপ্টার আসলে ভ্যাপোরাইজার নিয়ে অনেক কথা বলছে। তারপর হচ্ছে যে আমাদের এই ডেসফ্লুরেনের জন্য হচ্ছে আমাদের একটা স্পেশাল ভ্যাপোরাইজার ইউজ করতে হয়, সেটাকে বলা হয় টেক 6। এই নামটা একটু জাস্ট মনে রাখবেন, যেটা হচ্ছে যে আমাদের লাগে আর কি। আর হচ্ছে যে মেইনলি লাগবে হচ্ছে এখানে হচ্ছে যে আমাদের যে ড্রবার ভ্যাপোরাইজারের কিছু নাম আর কি। এই যে দেখেন টেক 6 ভ্যাপোরাইজার। আচ্ছা, ড্রপার ভ্যাপোরাইজারের এখানে যার বই ছিলেন উনি কিন্তু অনেকগুলো লিখে ফেলছেন। তারপরেও দেখেন এক নম্বর যেটা হচ্ছে অ্যাপস্টিন ম্যাকিনটোশ অক্সফোর্ড। এই নামটা কিন্তু পরীক্ষা আসবে। আপনার হচ্ছে ড্রপার ভ্যাপোরাইজারের এক্সাম্পলগুলো আসবে অ্যাপস্টিন ম্যাকিনবা, তারপরে হচ্ছে অক্সফোর্ড মিনিয়েচার ভ্যাপোরাইজার, তারপরে হচ্ছে পোর্টেবল অ্যানেস্থেশিয়া কমপ্লিট, এটা আরেকটা আছে। তারপরে হচ্ছে আপনারা একটু লিখে নেন। আচ্ছা, এটা তো এখানেই লিখে দিছে, বাকি তিনটা একটু লিখে নেন। গোল্ডম্যান, তারপর হচ্ছে রবোথাম, আর হচ্ছে ম্যাকেসন। তাহলে হচ্ছে আমরা তিনটা পেলাম, হচ্ছে অ্যাপস্টিন ম্যাকিনটোশ অক্সফোর্ড, তারপর অক্সফোর্ড মিনিয়েচার ভ্যাপোরাইজার, আর এটা হচ্ছে পোর্টেবল অ্যানেস্থেশিয়া কমপ্লিট যেটা, আর হচ্ছে এই তিনটা টোটাল হচ্ছে ড্রওভারের হচ্ছে 6টা এক্সাম্পল। ড্রওভার ভ্যাপোরাইজারের মোটামুটি শেষ আমাদের। আসলে এই চ্যাপ্টার থেকে আপনি একটু যদি এক্সাম্পলটা মনে রাখেন, মেইনলি হচ্ছে যে আমাকে জানতে হবে যে ড্রওভার ভ্যাপোরাইজারের যে এক্সাম্পল 6টা, জাস্ট এটাই। আচ্ছা, আমরা যদি এর পরের চ্যাপ্টারে চলে যাই, হিউমিডিফিকেশনের ব্যাপারে সবাই আমরা মোটামুটি একটু ধারণা আছে সবারই, যে আমরা হচ্ছে যে আর্দ্রতা, ধরেন টিভিতে যখন হচ্ছে যে আপনার আবহাওয়ার সংবাদ বলে, তখন হচ্ছে যে বলে যে বাতাসে আজকে আর্দ্রতার পরিমাণ এমন। আর্দ্রতা মানে হচ্ছে হিউমিডিফিকেশন বা হিউমিডিটি হচ্ছে যে বলতে যেটা বলি হচ্ছে আপনার বাতাসে হচ্ছে যে যতটুকু ওয়াটার আছে, মানে পানি আছে, সেটাই হচ্ছে যে বলা হয় হিউমিডিটি। তো হিউমিডিটির হচ্ছে দুইটা টাইপস আছে, একটা হচ্ছে অ্যাবসোলিউট হিউমিডিটি আর একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা, অ্যাবসোলিউট হিউমিডিটিটা হচ্ছে যে আমরা অ্যাবসোলিউট হিউমিডিটি যেটা হচ্ছে হিউমিডিটির যে ডেফিনেশনটা আমরা জানলাম, যে দেখেন এখানে বলা আছে the mass of water vapor present in the given volume of air, এটাই হচ্ছে the absolute humidity. The values of absolute humidity are usually expressed at milligram per liter or gram per meter cube, and these two measurements are numerically the same. The maximum amount of water vapor that can be present in a given volume of air is determined by the temperature. When temperature increases, the amount of water which can be present as vapor also increases. এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, টেম্পারেচার বাড়লে আপনার হচ্ছে ভেপারটা বেড়ে যাবে। Hence, fully saturated air at 20 degrees Celsius contain about 17 গ্রাম পার মিটার কিউব, মানে হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে আমাদের যেই অ্যাম্বিয়েন্ট এয়ারে হচ্ছে যে ধরেন যখন আমি এখানে পানির পরিমাণ পাবো হচ্ছে 17 গ্রাম পার মিটার কিউব, কিন্তু যখন 37 ডিগ্রি সেলসিয়াস চিন্তা করেন, যখন আমার বডির ভিতরে চলে যাচ্ছে, এটা হচ্ছে তখন 44 গ্রাম পার মিটার কিউব হয়ে যাচ্ছে। জাস্ট এটাই হোয়েন স্যাচুরেটেড। দ্য সেকেন্ড ওয়ে অফ মেজারিং হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, ইজ এ কম্পারেটিভ মেথড। আচ্ছা, রিলেটিভ হিউমিডিটি হচ্ছে যে ইজ দ্য রেশিও অফ মাস অফ ওয়াটার ভেপার ইন এ গিভেন ভলিউম। আপনি এত নর্মালি চিন্তা করেন, কোনো একটা হচ্ছে যে আচ্ছা ওরা যেটা বলছে, the ratio of the mass of water vapor in a given volume of air to the mass required to saturate that given volume of air at the same temperature, it is usually expressed as a percentage. Relative humidity টা এখানে যদি চলে যাই, mass presents আর হচ্ছে mass needed to be saturated in the, মানে এটা হচ্ছে টেম্পারেচারটা সেম থাকবে, সেটাই হচ্ছে যে রিলেটিভ হিউমিডিটি। It may be seen that 1 meter cube of air at 20 degrees Celsius 100% saturated contain about 17 gram of water.
ইফ ইট ইজ ওয়ার্মড অ্যাট 37, ওই আগের কথাই আমি যেভাবে বলছিলাম যে টেম্পারেচার বাড়লে আপনার হিউমিডিটি বাড়বে। দ্য মাস অফ ওয়াটার ভেপার or absolute humidity is still the same, but the relative humidity is only 39% as at 37 degrees Celsius. 1 meter cube of air contains 44 gram of water vapor when fully saturated, and the ratio of 70 to 44 gives a value of 39%. এটা তো এক্সপ্রেস করা হয় পার্সেন্টেজ দিয়ে, এটা একটু আগে ওনারা বলেই দিলেন। তো এই চ্যাপ্টারে হচ্ছে যে আপনার পরীক্ষায় আসবে হচ্ছে যে মেজারমেন্ট অফ হিউমিডিটি। মোস্ট ইনস্ট্রুমেন্টাল মেজার হিউমিডিটি অ্যাজ রিলেটিভ হিউমিডিটি। তো রিলেটিভ হিউমিডিটি আসলে আমরা কিভাবে মেজার করতে পারি সেটাই আসলে এখানে তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে যে হেয়ার হাইগ্রোমিটার, যেটা একটা হচ্ছে হেয়ার হাইগ্রোমিটার, তারপর হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার, আর একটা হচ্ছে যে আপনার রেগনর্স হাইগ্রোমিটার। তো তিনটা আপনি একটু লিখে নেন। আচ্ছা, আমি একটা হচ্ছে আপনার পরীক্ষায় আসবে এইটাই যে আপনি রিলেটিভ হিউমিডিটি কীভাবে মেজার করবেন। রেগনর্স হাইগ্রোমিটার দিয়ে হচ্ছে যে আপনার বোথ অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি দুইটাই মাপা যায় আর কি। আচ্ছা, এখন অ্যাবসোলিউট হিউমিডিটি নিচে যদি এখানে যদি লিখি, অ্যাবসোলিউট হিউমিডিটি মেজারমেন্ট অফ হিউমিডিটি, আপনারা হচ্ছে যেগুলো একটু ভিতরে পড়তে পারেন যে হচ্ছে আপনার হেয়ার দিয়ে কীভাবে হয়, ড্রাই অ্যান্ড হোয়াইট বাল্ব দিয়ে কীভাবে হয়, এটা এখানে মানে খুব সুন্দর করে দেওয়া আছে। তারপর রেগনর্সটা হচ্ছে যে একটা হচ্ছে যে রেগনর্স হাইগ্রোমিটার, আপনার যে টোটাল 7টা পয়েন্ট হচ্ছে যে একটু কাইন্ডলি মুখস্থ করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, হিউমিডিটির আসলে আমাদের ক্লিনিক্যাল অ্যাসপেক্টস অফ হিউমিডিটি যখন এখানে আসলো তখন হচ্ছে আমাদের আসলে একটু হিউমিডিটিটা কেন দরকার। তো আপনি ধরেন হিউমিডিটি যদি মানে আপনার যদি এই বাতাসে যখন আপনি এয়ারটা দিবেন সেখানে যদি আপনার পানি না থাকে তাহলে কী সমস্যা হতে পারে, যখন আপনি হচ্ছে যে আমাদের যেই নেজাল যেই মিউকোসাটা আছে সেটা খুব ড্রাই হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের এখানে যেই সিলিয়ারি যেই মুভমেন্ট আছে সেটা কমে যাবে। তারপর হচ্ছে যে এখানে ক্যারাটিনাইজেশন অফ ক্যারাটিনাইজেশন অফ ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি সেটা হচ্ছে কমে যাবে। তারপর সিক্রেশন কমে যাবে, তারপর হচ্ছে মিউকোসাটা ব্রেকডাউন হবে, বা আলটিমেটলি এখানে হচ্ছে যে অ্যাটেলেকটেসিস, তারপর হচ্ছে ইনফেকশন হওয়ার চান্স আছে। বাট ওভার হিউমিডিফিকেশন, ধরেন পানি বেশি যাচ্ছে, মানে আমরা দেখবেন যে ওয়ার্ডে যখন অক্সিজেন দিই সাইডে একটা বোতলের মধ্যে দেখবেন যে পানি দেওয়া থাকে, সেটা বেশি থাকলে কি হতে পারে, এটা হচ্ছে যে ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে, যে বেশি গিয়ে হচ্ছে যে ইনটক্সিকেশন ডেভেলপ করে যেতে পারে আর কি। তো সেই কথাগুলোই এখানে আপনার ক্লিনিক্যাল অ্যাসপেক্টসে আছে, আপনারা একটু দেখে নিন। আচ্ছা, হিউমিডিফায়ার্সের এক্সাম্পল অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ যেগুলো আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন, এত আসলে ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের হচ্ছে যে খুব কমনলি আপনারা দেখবেন যে আমাদের অ্যানেস্থেশিয়া মেশিন বা আইসিইউতে আমরা ইউজ করি একটা গ্রিন কালারের বা হচ্ছে যে এইচএমই ফিল্টার বলা হয়, যেটাকে এইচএমই ফিল্টার হচ্ছে যে এইচএমই ফিল্টারের আমাদের আসলে একটু কম্পোজিশনটা যদি আমরা জানি,
The simplest method for humidify the inspired gas is the installation of water droplets in directly into the trachea, but this is the least satisfactory technique and cannot be recommended. It carries the danger that if the drip is run too rapidly, the water of saline instilled into the trachea may lead to a condition similar to the acid aspiration syndrome হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, দ্য হিট অ্যান্ড ময়েস্ট এক্সচেঞ্জার প্রোভাইডস অ্যানাদার সিম্পল বাট মোর ইফেক্টিভ টেকনিক ফর হিউমিডিফিকেশন। আপনার এখানে ছবিতে উপরে আমাদের এইখানে উপরে কিন্তু এইটাই হচ্ছে এইচএমই ফিল্টার। One type of HME to illustrate its principle, it has an inlet and outlet which form an enclosed unit. Inside this unit is disposable element of paper, মানে এটার composition বলছে paper, sponge, foam or fiber material impregnated with a hygroscopic substance such as calcium chloride, lithium chloride or silica gel থাকে। When the warm moist expired gas passes through this element, the gas is cooled and water condensed while the element is simultaneously warmed by the latent heat of the water condensing on it and by the exhaled gas. আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আমাদের এটাতে হচ্ছে এইচএমই ফিল্টার। আপনার ধরেন এখান দিয়ে যখন হচ্ছে যে আপনার ভেন্টিলেটর থেকে হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে যাবে, আর এটা ধরেন আপনার হচ্ছে টিউব, মানে আমাদের এন্ডোট্রাকিয়াল টিউবটা লাগানো, সে হচ্ছে বডির ভিতরে গিয়ে এখানে ধরেন 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হলো। তো এখানে তো হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াসে আমরা যতটুকু জানি যে আমরা জানলাম যে অ্যাবসোলিউট হিউমিডিটি হচ্ছে যে 17 গ্রাম, আর কিন্তু যখন বডির ভিতরে যাবে তখন 44 গ্রাম পার মিটার কিউব হয়ে গেল। তো যখন সেটা এক্সহেলড হবে, এক্সপিরেশনের সময় ভিতরে তো আমাদের এখানে হচ্ছে হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স আছে, সে কী করে এখানে এসে এই পানিটা জমা হয়, এই যে দেখেন হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স এখানে এসে এই পানিটা জমা হয়। দেন যখন নেক্সট ব্রেথ দিবে, ইন্সপিরেশন হবে, তখন কি করবে এখান থেকে এই লেটেন্ট হিট দেখেন এখান থেকে সে এই লিকুইডিফাই হয়ে এই গ্যাসটাকে নিয়ে হচ্ছে আবার ভিতরে যাবে। জাস্ট তখন আমাদের হিউমিডিফিকেশনটা তখন হচ্ছে সে ওয়েল মেনটেন্ড হবে, এই কথাটাই এখানে বলছে। During inspiration, the reverse processes occur. The moist evaporate, humidify the inspired gas, and since the element has been warmed above room temperature and the inspired gas is also warmed, as the technique of conservation of moisture occur in the nose, the humidifier has been called the artificial nose. The name condenser humidifier, এগুলো হচ্ছে another names, has also been used. The efficacy of the humidifier will depend on the ambient temperature. Thus in a hot climate there may be a little temperature change, মানে যেটা বললাম যে আমাদের ধরেন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যত বেশি হবে, ধরেন আমরা তো জানি যে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা হচ্ছে যে সেটা বলছি যে 17 গ্রাম পার মিটার কিউব, বাট হচ্ছে যে সেটা যখন ভ্যারি করবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা ভ্যারি করতে পারে আর কি। Under optimum condition, however, an inspired air humidify over 25 gram per meter cube may be achieved with some types of HME. At high minute volume, the HME is less effective, and the general problem with HME is that secretion may be deposited on the moisture exchanging element. মানে এটা হচ্ছে যে বলছে যখন হাই মিনিট ভলিউম দিবেন তখন সেক্ষেত্রে হচ্ছে যে এটা আপনার ইফেক্টিভ হবে না, লেস ইফেক্টিভ, অ্যান্ড জেনারেল প্রবলেমস উইথ HME that secretion may be deposited in the moisture exchanging element, particularly if the patient cough, increasing or resistance the breathing and the risk of infection and with organisms such as pseudomonas। মানে হচ্ছে যে আপনার এক্সচেঞ্জ এখানে হচ্ছে ময়েশ্চার এক্সচেঞ্জিং যে এলিমেন্ট, এখানে হচ্ছে যে আপনার সিউডোমোনাস দিয়ে অর্গানিজম ইনফেকশন হতে পারে। ফ্রিকোয়েন্ট চেঞ্জেস অফ দ্য হিউমিডিফায়ার আর দেয়ারফর রিকমেন্ডেড বাই দ্য ম্যানুফ্যাকচার। A variant of HME is available which includes a bacterial filter, is known as the heat and moist exchanging filter, and is used to isolate infected patient from breathing system and to protect patients who are particularly vulnerable to infection. Another system of humidification used as a water bath, and its simplest form is that for this system consists of dry gases bubbling through water at room temperature, but there are then two main disadvantages. First, such a system lacks efficacy
frequency of large bubble, although by passing the gas through sintered glass to reduce the bubble size, the efficacy can be increased. The second problem is the loss of heat from the water by latent heat of vaporization, resulting in cooling, which reduces the humidity obtainable. তো মোটামুটি হচ্ছে যে এখান থেকে আমাদের এটাই পড়বো। তারপর হচ্ছে আমরা চলে যাই হচ্ছে এখানে দেখেন নেবুলাইজেশন, একটা নেবুলাইজেশন। The nebulizer is another form of humidifier and may be of two forms: gas driven or ultrasonic. The gas driven nebulizer depends on the Bernoulli effect, যেটা আমরা Bernoulli or Venturi effect পড়েছি, and the process of jet entertainment. A high speed flow of gas causes a drop in pressure at the end of a tube, which allows water to be drawn up and entertained from the tube. The entrained water is then broke up into a spray of droplets. আপনার এই কথাগুলো যদি আপনি ছবির সাথে মিলান তাহলে খুব সুন্দর সহজেই বুঝে ফেলবেন আর কি। আপনি জাস্ট এক্সাম্পলগুলো একটু মনে রাখেন যে এখানে হচ্ছে আমাদের নেবুলাইজেশনটা আসলে টু টাইপস আছে, একটা গ্যাস ড্রাইভেন আর একটা হচ্ছে আল্ট্রাসোনিক। তারপর হচ্ছে যে এই কথাগুলোই এই নিচের ছবির সাথে মিলে দেখবেন যে আপনার ধরেন এখান দিয়ে যখন গ্যাসটা আসে সেখানে হচ্ছে যে এই অ্যানভিলের সাথে গিয়ে এগুলো হচ্ছে ব্রেকডাউন হয়ে তারপর হচ্ছে যে এই যে যাচ্ছে আর কি। এটাই হচ্ছে যে আমাদের ভেঞ্চুরি আর বার্নলি প্রিন্সিপালের যেটা। In the ultrasonic form of nebulizer, the droplets of water formed by a vibrating substance, যেটা আমি অ্যানভিল বললাম যেটা, the water may be dropped on a vibrating substance to form a pool lying on the surface. The frequency of vibration is usually a few megahertz, which produces extremely small droplets. The size of the droplets produced by a nebulizer is important. It has been shown that droplets of over 20 micron, if not baffled out, are a nuisance as they fall out to form pools of water either in the tubing or in the upper respiratory tract. Droplets of 5 micrometer fall out in the region of the trachea, whereas any particles of 1 micrometer tend to pass right through to the alveoli and be deposited there. Droplets below 1 micrometer in size tend to be extremely stable and can be inspired and the expired again. মানে এই কথাটা এখানে আসলে বলার উদ্দেশ্য বলছে যে আপনি ধরেন আমরা হচ্ছে ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশনের সময় 1 মাইক্রোমিটার যে সাইজটা সেটা হচ্ছে যে আপনার খুব সহজেই চলে যাবে। ড্রপলেটস অফ 5 মাইক্রোমিটার যেটা হচ্ছে আপনার ট্রাকিয়াতে গিয়ে সেটা এর বেশি যেতে পারবে না। 20 মাইক্রোমিটার হচ্ছে আপনার হচ্ছে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আটকায়া যাবে আর কি। জাস্ট এই কথাগুলো আপনি এখানে হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট এফিকেসি অফ হিউমিডিফায়ার্স, দ্য exact values depends on the models of humidifier in use. এখানে হচ্ছে যে দেখেন নর্মাল লেভেলস ইন আপার ট্রাকিয়া, এই যে অ্যাবসোলিউট হিউমিডিটি 44 গ্রাম পার মিটার কিউবে। আপনি এখানে আমাদের আসলে পরীক্ষা যেটা আসে 100% স্যাচুরেশন অ্যাট 37 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এখানে দেখেন 100% স্যাচুরেশনের বেশিও হতে পারে, মোর দেন 100% হতে পারে। সেটা হচ্ছে যে জাস্ট দুইটা, হিটেড বার্নলি নেবুলাইজার অর অ্যানভিল, আর একটা হচ্ছে আল্ট্রাসোনিক নেবুলাইজার। মানে নেবুলাইজারের ক্ষেত্রে হচ্ছে যে আপনার মানে হিউমিডিফায়ার দিয়ে মোর দেন 100% হিউমিডিটি করা সম্ভব, সেটা হচ্ছে জাস্ট দুইটাতে। একটা হচ্ছে হিটেড বার্নলি নেবুলাইজার অ্যান্ড অ্যানভিল, আর একটা হচ্ছে আল্ট্রাসোনিক নেবুলাইজার। এটা পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে যে পরের চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রিসিটি, যেটা হচ্ছে যে আমরা মানে এটার অনেক কিছু পয়েন্ট আমরা হচ্ছে যে ইনশাল্লাহ ফান্ডামেন্টালস থেকে পড়বো। তো আমরা শেষ করে একবারে আমাদের ফান্ডামেন্টালস থেকে কোথা থেকে পড়তে হবে সেটা আমি দেখায় দেবো। সেটা হচ্ছে আমাদের লেকচার 3 সাথে আপনারা দেখে নেবেন দরকার হয়। তো এখানে হচ্ছে যে চোদ্দ নম্বর চ্যাপ্টার যে ইলেকট্রিসিটি, যেখানে হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল হচ্ছে যে আপনার পটেনশিয়াল, যেটা এটা একটু আপনারা একটু দেখে নেবেন আর কি, যে এর এক্সাম্পল কী আছে। সেটা হচ্ছে একটা আছে দেখেন রাবিং এম্বার, তারপর হচ্ছে প্লাস্টিক অ্যান্ড রাবার, তারপর হচ্ছে এখানে ব্যাটারিজ অ্যান্ড বায়োলজিক্যাল টিস্যু। এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল পটেনশিয়ালের এক্সাম্পলগুলো দেখেন, রাবিং এম্বার, তারপর প্লাস্টিক রাবার, আর হচ্ছে ব্যাটারিজ অ্যান্ড বায়োলজিক্যাল টিস্যু।
আচ্ছা, কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টরের এখানে হচ্ছে যে conductors are usually metal, although certain other substances such as carbon are also good conductor. মানে হচ্ছে বিদ্যুৎ পরিবাহী যেটা আমরা the outer electrons of atoms of a metal are loosely bound and can readily move through the metal under the influence of an electrical potential. Some liquids such as saline and body fluids can also conduct electricity as they contain positive and negative charged ions which can move easily in response of an electrical potential. মানে হচ্ছে যে আমরা যেই স্যালাইনগুলো দিই যেখানে হচ্ছে যে আপনার ইলেকট্রোলাইট থাকবে অ্যান্ড বডি ফ্লুইডস, এগুলো হচ্ছে যে একটা গুড কন্ডাক্টর। আচ্ছা, তারপরে হচ্ছে যে ইন ইনসুলেটরস দ্য ইলেকট্রনস আর ফার্মলি বাউন্ড অ্যান্ড দেয়ারফর not normally able to move and form an electric current. Semiconductors are used in components such as thermistor, transistor and diodes. আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই ডিরেক্ট অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, যেটা হচ্ছে ডিসি অ্যান্ড এসি কারেন্ট, এটা আসলে এত ইম্পর্টেন্ট ক্যারি করে না, তারপর আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। দ্য অ্যাম্পিয়ার ইজ দ্য ইউনিট অফ কারেন্ট ইন এসআই ইউনিট। In it represents a flow of 6.24 into 10 to the power 18 electrons per second past some point and is defined by means of the electromagnetic force which is associated with an electrical current. এখানে হচ্ছে যে মানে প্রতি অ্যাম্পিয়ার দিয়ে হচ্ছে যে অ্যাম্পিয়ার দিয়ে কতটুকু হচ্ছে যে ইলেকট্রন পার সেকেন্ডে পাস করে, এটাই এই জিনিসটা একটু জানতে হবে আর কি আপনাকে। তারপরে হচ্ছে আমরা পরের পেজে যদি চলে যাই, দেখেন ভোল্ট আছে। The volt is defined as that potential difference which produces a current of 1 ampere in a substance which when the rate of energy dissipation of is 1 watt. The volt, the alternate definition of the volt based on electric charge is sometimes used in connection with the defibrillator as described later. এটা আসলে জানতে হবে না, মানে আপনি জানতে হবে যে পটেনশিয়াল ডিফারেন্স ইন ভোল্ট, আপনি শুধু জাস্ট এই ইকুয়েশনটা একটু দেখে নেবেন আর কি। ইলেকট্রোসার্জিক্যাল ইকুইপমেন্ট হচ্ছে যে সেটা হচ্ছে আমরা ডায়াথার্মির কথা, এখানে আসলে মনোপোলার অ্যান্ড বাইপোলার ডায়াথার্মির কথা বলা আছে। তো এটা হচ্ছে যে আমরা আসলে এই যে দেখেন নিচে ছবিও দেওয়া আছে, একটা ডায়াথার্মির হচ্ছে যে আপনি আচ্ছা ইলেকট্রোসার্জিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা ওই যে ডায়াথার্মি কথা যেটা বললাম, ডায়াথার্মি আপনি একটা জিনিস আপনারা হয়তো বা খেয়াল করবেন যে যে কোনো অপারেশন থিয়েটারে দেখবেন যে হচ্ছে যে সার্জনের হাতে হচ্ছে যে একটা ক্লিপ থাকে যেটা দিয়ে হচ্ছে যে কাটে বা কাট অ্যান্ড কোয়াগুলেশন দুইটা পয়েন্ট থাকে। আবার হচ্ছে যে আবার অনেক সময় দেখবেন যে পিঠের নিচে অথবা পায়ের নিচে দেখবেন যে একটা হচ্ছে প্যাড লাগানো হয়, সেটা হচ্ছে নিউট্রাল প্যাড। তো এটা কেন করা হয়, ধরেন আপনার বডিতে তো হচ্ছে যে আপনার এই ডায়াথার্মিতে তো অ্যাক্টিভ পোর্ট হচ্ছে যেটা দিয়ে হচ্ছে যে আমরা কাটি বা কোয়াগুলেশন করি। নিউট্রাল প্যাডটা ইউজ করা হয়, নিউট্রাল হিসেবে আমরা হচ্ছে এখানে প্যাড ইউজ করি যেটা বডি আমাদের পিঠে বা পায়ে থাকে আর কি। তো আমাদের শরীরে হচ্ছে যে একটা গুড কন্ডাক্টর, কারণ হচ্ছে আমাদের বডির ভিতরে তো অনেক ইলেকট্রোলাইট আছে। সো হচ্ছে যে আপনার কারেন্টটা হচ্ছে যে অ্যাক্টিভ পোর্ট দিয়ে ঢুকে সেটা হচ্ছে যে বডি দিয়ে গিয়ে দেন হচ্ছে যে নিউট্রাল যে এন্ড পয়েন্ট যেটা সেটা আমাদের যে প্যাড যেটা সেটা দিয়ে আসতে বের হয়ে যাবে আর কি। তো ছোট্ট একটা ওপেনিং দিয়ে ঢুকে লার্জ ওপেনিং দিয়ে বের হয়ে যায় কারেন্ট। আপনি দেখেন, চিন্তা করেন আপনি জাস্ট অল্প একটা স্কিনের উপর ধরলেন আর কেটে গেল, বাট সেটা কিন্তু বের হচ্ছে প্যাডটা দিয়ে, সেটা মোটামুটি ইন কম্পিটিশন সেটা বড়। তো এই মানে এর মাঝখান দিয়ে বার্ন অ্যান্ড বা কাট অ্যান্ড কোয়াগুলেশনটা আসলে ডিপেন্ড করে কিসের উপর। আপনার এই কোশ্চেনটা পরীক্ষা প্রায়ই আসে সিঙ্গেল বেস হিসেবে, যে আপনার বার্ন কোয়াগুলেশন ডিপেন্ড করে হচ্ছে যে কারেন্টের ডেন্সিটির উপর। মানে কারেন্টের ডেন্সিটি যত বেশি হবে তখন এন্ট্রি পয়েন্টের আপনি হচ্ছে যে দিক দিয়ে কারেন্টটা ঢুকবে এর ডেন্সিটি যত বেশি হবে সে তত বেশি কাট অ্যান্ড কোয়াগুলেশন করে থাকবে। তো
তো এই রিজনে আমাদের হচ্ছে যে যেই রিজন দিয়ে হচ্ছে কারেন্ট ঢুকে, এখানে হচ্ছে কারেন্টের ডেনসিটি বেশি থাকার কারণে এই রিজনটাতে ঢুকে, কিন্তু হচ্ছে আমাদের ভিতরে কিছু হয় না। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি আমাদের নিউট্রাল হিসেবে আমরা যে প্যাডটা রাখি পায়ে অথবা হচ্ছে যে পিঠে, সেটা যদি কখনও সরে যায়, তখন হচ্ছে এক্সিট পয়েন্টের ডেনসিটি যদি বেড়ে যায়, তখন সমস্যা হয় কি, ভিতরে হচ্ছে যে বার্ন হয়ে যায়। কারণ অনেক পেশেন্টের দেখবেন যে পেসমেকার লাগানো থাকে, যেগুলাতে হচ্ছে যে ধরেন কারেন্ট পাস করতে গিয়ে তখন হচ্ছে যে আপনার এক্সিট পয়েন্টের যদি ডেনসিটি বেড়ে যায়, ডিসপ্লেস হয়ে যদি ডেনসিটি বেড়ে যায়, তখন হচ্ছে এগুলো হচ্ছে যে ভিতরে ইন্টারনালি বার্ন হয়। এক্ষেত্রে আমরা প্রিকশন হিসেবে আপনারা খেয়াল করবেন যে যারা পেসমেকার লাগায়, আমরা অপারেশন থিয়েটারে হচ্ছে যে ওই কোম্পানির লোক বা হচ্ছে যে যারা থাকে, যারা এগুলো ভালো করে অপারেট করতে পারে, আমরা এই জন্য রেখে দিই, যাদের কোনো সমস্যা হলে ওনারা এটা হচ্ছে যে আপনার সলভ করতে পারে। আচ্ছা, ক্যাপাসিটেন্স অ্যান্ড ইলেকট্রিক চার্জ। এখানে হচ্ছে যে ক্যাপাসিটেন্স ইজ দ্য মেজার অফ দ্য এবিলিটি অফ অ্যান অবজেক্ট টু হোল্ড ইলেকট্রিক চার্জেস, চার্জ বিং এ মেজার অফ দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি। এসআই ইউনিট অফ চার্জ ইজ দ্য কুলম্ব। আপনারা এটা জাস্ট একটু দেখে দিবেন। দ্য কুলম্ব ইজ দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিক চার্জ হুইচ পাসেস সাম পয়েন্ট when a current of 1 ampere flows for a period of 1 second. Coulomb is equal to ampere into second. The coulomb is an amount of electricity equivalent to 6.24 into 10 to the power 18 electrons. Faraday হচ্ছে the capacitance of an object for which the electrical potential increases by 1 volt when 1 coulomb of charge is added to it. Faraday is equal to coulomb by volts. জাস্ট আপনি ইকুয়েশনটা একটু মনে রাখবেন আর কি, আর বেশি কিছু লাগবে না। মোটামুটি ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে এর বেশি কিছু আসলে পার্ট ওয়ানে ইজিলি লাগে না, আপনারা চাইলে অবশ্যই পড়ে নিতে পারবেন। আমরা এরপর চলে যাই ইলেকট্রিক্যাল সেফটি, যেটা 16th চ্যাপ্টার, যেটা 15তম চ্যাপ্টারটাও আমাদের লাগবে না। তোমাদের আসলে বারবার একটা কথাই বলতেছিলাম যে আপনারা চাইলে পার্সোনাল ইন্টারেস্টে পড়ে নিন, কিন্তু আসলে আপনাকে পরীক্ষায় আপনি কখন গেইনার হবেন, যখন হচ্ছে আপনি পাস করে যাবেন। আপনি কিছু চ্যাপ্টারের উপর সময় বেশি দিয়ে ধরেন একই পড়া যদি বারবার রিপিট করেন, তাহলে দেখা যায় যে আপনার জিনিসটা মাথায় থাকবে খুব ভালো করে। আপনি পরীক্ষার হলে দেখা গেল যে একটা পড়া যদি 5 বার পড়েন, পরীক্ষার হলে দেখা যায় স্টিম না কমন পড়লেও কোনো এক সময় আপনার দেখা যায় যে 1 বার 2 বার পড়ছেন, সেটা আপনার মনে হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি নতুন একটা চ্যাপ্টার একদমই কিছু মানে যেটা থেকে কোশ্চেন আসে না, হ্যাঁ ঠিক আছে, সেটা ইনকেস হইতেই পারে, ধরেন আমরা 6-7টা চ্যাপ্টার স্কিপ করে যাচ্ছি, এখান থেকে একটা কোশ্চেন দিলেও সেখানে কিন্তু আপনার ধরেন যেই সময় দিবেন তার চেয়ে আপনার বারবার রিপিট করে যে কোশ্চেনগুলো, এগুলো যদি আমরা বারবার পড়ি, সেক্ষেত্রে আমাদের জন্য পরীক্ষায় পাশ করা খুব সহজ হয়ে যাবে আর কি। এই চ্যাপ্টারটা আমাদের আসলে বেশি কিছু না, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস থেকে আমরা একটু বলবো। আচ্ছা, চ্যাপ্টারটা আসলে মেনলি ফান্ডামেন্টালস থেকেই পড়তে হয়, যে এখানে আছে আপনি প্রোটেকশনটা কীভাবে নেবেন ইলেকট্রিক শকের অ্যাগেনস্টে, সেটা আমি আসলে ফান্ডামেন্টালস থেকেই বলে দিব। তারপর হচ্ছে মাইক্রোশক, ম্যাক্রোশক কী সেটা দেখেন, এই বইটা আসলে এগুলো একটু দাগায় রাখতে পারেন, যে এই যে মাইক্রোশক কী, মাইক্রোশক, ম্যাক্রোশক, যেটা হচ্ছে আমরা ফান্ডামেন্টালসে পড়বো আর কি ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে যে সেকেন্ড লেকচার। তো আশা করি আমাদের হচ্ছে এখান থেকে এই বই থেকে পড়লে হবে। কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা আমরা ফান্ডামেন্টালসের হেল্প নিব, ফান্ডামেন্টালসের হেল্প নিলে মোটামুটি আমাদের প্রিপারেশনটা আপ টু ডেট হয়ে যাবে। থ্যাংক ইউ।